বাংলাদেশ শ্রম আইন সংস্কারে প্রতিশ্রুতিবদ্ধ বললেন প্রধান উপদেষ্টা। সরকারের সঙ্গে বিএনপির কোনো মতপার্থক্য নেই জানালেন তারেক রহমান। পুলিশের কেউ চাঁদাবাজি করলে তার রক্ষা নেই বললেন ডিএমপি কমিশনার। ঢাকায় আপাতত চলবে ব্যাটারি চালিত রিকশা, হাইকোর্টের আদেশ স্থগিত এবং সংঘর্ষে না জড়িয়ে শিক্ষার্থীদের শান্ত থাকার আহ্বান সরকারের। অভিনন্দন ভোরের পাতা প্রাইম নিউজে, সাথে আছি মৌমিতা মৌ। শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস বলেছেন, শ্রম আইন সংস্কারে বাংলাদেশ প্রতিশ্রুতিবদ্ধ যেন বিদেশি ক্রেতাদের আরও বেশি আকর্ষণ করা যায়। সোমবার রাজধানীর তেজগাঁওয়ে প্রধান উপদেষ্টার কার্যালয়ে মার্কিন শ্রম ও ব্র্যান্ড প্রতিনিধি দল তার সঙ্গে সাক্ষাৎ করতে এলে তিনি এ কথা বলেন। অধ্যাপক ইউনূস প্রতিনিধি দলকে বলেন, আমরা আমাদের শ্রম আইনকে বৈশ্বিক মানের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ করতে চাই, এটি আমার অঙ্গীকার। তিনি বলেন, অন্তর্বর্তী সরকার শ্রম আইন সংস্কারের জন্য বিশেষ দূত নিয়োগ করেছে এবং স্থানীয় ও আন্তর্জাতিক শ্রম অধিকার সংগঠন, আন্তর্জাতিক শ্রম সংস্থা এবং পশ্চিমা দেশগুলোর উদ্বেগগুলো মোকাবেলার জন্য কাজ করছে। ঢাকা মহানগর এলাকার সড়কে ব্যাটারি চালিত অটোরিকশার চলাচল 3 দিনের মধ্যে বন্ধ বা বিধিনিষেধ আরোপ করতে হাইকোর্টের আদেশে 1 মাসের জন্য স্থিতাবস্থা বজায় রাখতে আদেশ দিয়েছে আপিল বিভাগের চেম্বার আদালত। হাইকোর্টের আদেশ স্থগিত চেয়ে সরকার পক্ষের করা আবেদনের শুনানি নিয়ে আজ সোমবার আপিল বিভাগের চেম্বার বিচারপতি মোহাম্মদ রেজাউল হক এ আদেশ দেন। ফলে ঢাকা মহানগর এলাকার সড়কে ব্যাটারি চালিত অটোরিকশা আপাতত চলাচল করতে পারবে বলছেন সংশ্লিষ্ট আইনজীবীরা। এর আগে এক রিটের প্রাথমিক শুনানি নিয়ে 19 নভেম্বর হাইকোর্ট রুল সহ আদেশ দেন। আদেশে ঢাকা মহানগর এলাকার সড়কে ব্যাটারি চালিত অটোরিকশার চলাচল 3 দিনের মধ্যে বন্ধ বা বিধিনিষেধ আরোপ করতে নির্দেশ দেওয়া হয়। এ আদেশ স্থগিত চেয়ে সরকার পক্ষ গতকাল রোববার আপিল বিভাগে আবেদনটি করে। এই আবেদনটি আজ আপিল বিভাগের চেম্বার আদালতে শুনানির জন্য ওঠে। পুলিশের কেউ চাঁদাবাজিতে জড়িত থাকলে তার আর রক্ষা নেই বলে হুঁশিয়ারি দিয়েছেন ঢাকা মহানগর পুলিশের নবনিযুক্ত কমিশনার শেখ মোহাম্মদ সাজ্জাদ আলী। তিনি আরও বলেছেন, ঢাকার কোনো থানায় মামলা না নিলে সেই ওসিকে 1 মিনিটে সাসপেন্ড করে দেব। সোমবার ডিএমপি সদর দপ্তরে অটোরিকশা, অটো ভ্যান ও ইজি বাইক চালকদের সঙ্গে বৈঠকে তিনি হুঁশিয়ারি দেন। চাঁদাবাজির বিষয়ে ডিএমপি কমিশনার বলেন, রিকশা ভ্যানে কোনো চাঁদাবাজি হবে না। সংঘর্ষে না জড়িয়ে শিক্ষার্থীদের শান্ত থাকার আহ্বান জানিয়েছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। একই সঙ্গে এ ধরনের সংঘাতের পেছনে কোনো ধরনের ইন্ধন পাওয়া গেলে তা কঠোর হাতে দমন করা হবে বলেও হুঁশিয়ারি দেন তিনি। সোমবার রাজধানীতে কয়েকটি কলেজে শিক্ষার্থীদের সংঘর্ষের ঘটনায় এই আহ্বান জানান তিনি। বর্তমান সংস্কার কার্যক্রমে বর্তমান অন্তর্বর্তী সরকারের সঙ্গে বিএনপির কোনো মতপার্থক্য নেই জানিয়ে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেন, বিএনপি মনে করে সংস্কারের পাশাপাশি একটি যৌক্তিক সময়ের মধ্যে অবাধ ও সুষ্ঠু নির্বাচন ব্যবস্থা করা দরকার। কোনো সরকারই জনগণের ভোট ছাড়া ক্ষমতায় থাকতে পারবে না। বিস্তারিত তরুণ বেগীর প্রতিবেদনে। আজকের এমন একটি স্বাধীন এবং মুক্ত পরিবেশ অর্জন করতে সোমবার সকালে জাতীয় প্রেস ক্লাবে ঢাকা সাংবাদিক ইউনিয়ন ডিইউএস এর বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। এই সভায় প্রধান অতিথি হিসেবে অনলাইনে যুক্ত হন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। সভায় বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরোয়ার বলেন, সরকারের সিদ্ধান্তে জনগণের আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটছে না। বিএনপির 31 দফার আলোকে সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়ে বিএনপির স্থায়ী কমিটির সদস্য অধ্যাপক ডক্টর AZM জাহিদ হোসেন বলেন, 31 দফা জনগণের আগামী দিনে স্বাধীনভাবে বাঁচার সনদ। এছাড়াও এ সময় অন্য নেতারা বক্তব্য দেন। 5ই আগস্টের গণ অভ্যুত্থানের গণ আকাঙ্ক্ষার প্রতিফলন হচ্ছে এই অন্তর্বর্তীকালীন সরকার। এটা ছাত্র জনতার আকাঙ্ক্ষা পূরণের জন্য তারা এসেছেন। তাদের দায়িত্ব হচ্ছে একটি নির্বাচিত জনপ্রতিনিধিদের হাতে ক্ষমতা হস্তান্তর করে আমাদের গণতন্ত্রের পথে নতুন অভিযাত্রাকে সাফল্যমণ্ডিত করা। এবং আমরা মনে করি এই অন্তর্বর্তীকালীন সরকারের সকল সিদ্ধান্ত, সকল পলিসি, সকল ভূমিকা সবকিছুর মধ্যে গণ আকাঙ্ক্ষার প্রতিফলন থাকা উচিত। কিন্তু 3 মাস অতিবাহিত হচ্ছে, এই ছাত্র জনতার এই রক্তদান, এই আত্মত্যাগের মধ্য দিয়ে মানুষের যে গণ আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটেছিল, 5ই আগস্টের যে চেতনা আমরা লক্ষ্য করছি, দুঃখজনক হলেও দুর্ভাগ্যজনক হলেও অন্তর্বর্তীকালীন সরকারের কোনো পলিসি, কোনো সিদ্ধান্ত সেই গণ আকাঙ্ক্ষার সাথে মিলছে না, সেই গণ আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটছে না। দেশনেত্রীর ঘোষণা ছিল ভিশন 2030 2017 সনে। সেটি ডিসেম্বরে এই ভারপ্রাপ্ত চেয়ারম্যান 27 দফা রাষ্ট্র সংস্কারের মেরামতের কর্মসূচি দিয়েছিলেন। আর সকল বিরোধী দল মিলে জুলাই 23 সনে 31 দফা রাষ্ট্র মেরামতের কর্মসূচি হিসাবে গ্রহণ করেছেন। অর্থাৎ এটি এখন জনগণের দফা।
এটি দেশের মানুষের আগামী দিনের বাঁচার সনদ। কাজেই সেটির নেতৃত্ব দিচ্ছেন জনাব তারেক রহমান। সেখানে এমন কোনো কথা লেখা নাই কোনো প্রফেশন, কোনো সাবজেক্ট, কোনো সেক্টর, কোনো অনুপস্থিত আছে। বর্তমান সংস্কার কার্যক্রমে বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের সঙ্গে বিএনপির কোনো মতপার্থক্য নেই জানিয়ে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেন, জনগণের নিত্য প্রয়োজন পূরণ না করতে পারলে সংস্কার কোনো কাজে আসবে না। অপশক্তি দেশের ভেতরে এবং বাইরে থেকে বাংলাদেশের পক্ষের শক্তির মধ্যে ভুল বোঝাবুঝি সৃষ্টির পায়তারায় লিপ্ত হয়েছেন। তবে সবাই যদি আমরা সতর্ক থাকি, বাংলাদেশের পক্ষের শক্তির মধ্যে ভুল বোঝাবুঝির অবকাশ থাকবে না বলেই আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি। তারেক রহমান বলেন, বিএনপি মনে করে সংস্কারের পাশাপাশি একটি যৌক্তিক সময়ের মধ্যে অবাধ ও সুষ্ঠু নির্বাচনের ব্যবস্থা করা দরকার। কোন সরকারই জনগণের ভোট ছাড়া ক্ষমতায় থাকতে পারবে না। জনগণের রাজনৈতিক ক্ষমতায়ন প্রয়োজন। ভোটের অধিকার প্রয়োগের সুযোগ পেলেই জনগণ তাদের রাজনৈতিক ক্ষমতা প্রয়োগ করে গণহত্যাকারী, খুনি, লুটেরা, পলাতক স্বৈরাচার এবং তাদের দোষত্বকে রাজনীতির মাঠ থেকে বিদায় করে দিতে সক্ষম হবে। এ কারণেই বিএনপি মনে করে সংস্কার কার্যক্রমের পাশাপাশি একটি যৌক্তিক সময়ের মধ্যে অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠান অবশ্যই প্রয়োজন। তিনি বলেন, আওয়ামী লীগ আর গণতন্ত্র একে অপরের শত্রু। চলমান গণতন্ত্রকে বাধাগ্রস্ত করতে এই মুহূর্তে নানামুখী ষড়যন্ত্র চলছে। বিতাড়িত অপশক্তি আর বাংলাদেশের রাজনীতিতে ফিরতে পারবে না বলেও দাবি করেন তিনি। আওয়ামী লীগ স্বাধীনতা একসাথে যায় না। আওয়ামী লীগ আর গণতন্ত্র একে অপরের শত্রু। অপরদিকে বিএনপির কাছে গণতন্ত্র, বাক, ব্যক্তি আর স্বাধীনতার, সংবাদপত্রের স্বাধীনতা নিরাপদ। স্বৈরাচারের সময় গণমাধ্যম বস্তুনিষ্ঠতা হারিয়েছিল উল্লেখ করে সাংবাদিকতায় বস্তুনিষ্ঠতা বজায় রাখার আহ্বান জানান তারেক রহমান। বিগত পলাতক স্বৈরাচারের সময় আমরা দেখেছি গণমাধ্যমের প্রতিটি শাখায় অধিকাংশ ক্ষেত্রেই বস্তুনিষ্ঠতা প্রায় হারিয়ে গিয়েছিল। লেখক, সাংবাদিক, বুদ্ধিজীবী কিংবা যে কোনো মানুষের মধ্যেই যে কোনো বিষয়, যে কোনো ইস্যুতে দ্বিমত, ভিন্ন মত থাকতেই পারে এবং এটি গণতান্ত্রিক সংস্কৃতির সৌন্দর্য। তবে ভিন্ন মত অথবা ভিন্ন দ্বিমতকে শত্রুতা কিংবা নির্লজ্জ দলাদলিতে পরিণত করলে কি পরিণতি হতে পারে, গত ১.৫ দশকে দেশের জনগণ এটি হাড়ে হাড়ে টের পেয়েছেন। তরুণ বেগী, ভোরের পাতা, ঢাকা। রাজধানীর যাত্রাবাড়িতে ডক্টর মাহবুবুর রহমান মোল্লা কলেজে সংঘর্ষের ঘটনার পর আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে যাত্রাবাড়ি ডেমরা এলাকায় ৬ প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়েছে। সোমবার বিকেল ৩:৩০টায় বিজিবি মোতায়েন করা হয়। বিজিবির জনসংযোগ কর্মকর্তা মোহাম্মদ শরীফুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাজধানীর যাত্রাবাড়ি ডেমরা এলাকায় ৬ প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়েছে। সোমবার সকাল থেকে মাহবুবুর রহমান মোল্লা কলেজ, কবি নজরুল ও সোহরাওয়ার্দী কলেজের শিক্ষার্থীদের মধ্যে দফায় দফায় সংঘর্ষে ওই এলাকায় রণক্ষেত্রে পরিণত হয়। বেলা ১২টার দিকে শহীদ সোহরাওয়ার্দী কলেজ ও কবি নজরুল কলেজের হাজারো শিক্ষার্থী একত্রিত হয়ে ডক্টর মাহবুবুর রহমান মোল্লা কলেজে হামলা চালায়। সংঘর্ষে আহত হয়ে অর্ধশতাধিক শিক্ষার্থী হাসপাতালে চিকিৎসাধীন। এবার আন্তর্জাতিক সংবাদ। লেবাননের শক্তিশালী সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহর একদিনে ইসরায়েলি ভূখণ্ডে ৩ শতাধিক ক্ষেপণাস্ত্র দিয়ে হামলা চালিয়েছে। যুদ্ধবিরতি চুক্তি নিয়ে আলোচনার মধ্যে এই হামলার ঘটনা ঘটল। বিস্তারিত ডেস্ক রিপোর্টে। লেবাননের শক্তিশালী সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ একদিনে ইসরায়েলি ভূখণ্ডে ৩ শতাধিক ক্ষেপণাস্ত্র দিয়ে হামলা চালিয়েছে। যুদ্ধবিরতির চুক্তি নিয়ে আলোচনার মধ্যেই এই হামলার ঘটনা ঘটে। এছাড়া দক্ষিণ ইসরায়েলের একটি নৌঘাঁটিতেও প্রথমবারের মতো হামলা করেছে গোষ্ঠীটি। এসব হামলায় আহত হয়েছেন ১১ জন। সোমবার এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে সংবাদ মাধ্যম আল জাজিরা। হিজবুল্লাহ বলেছে, তারা প্রথমবারের মতো দক্ষিণ ইসরায়েলের আশদোদ নৌঘাঁটিতে হামলা করেছে। উন্নত ক্ষেপণাস্ত্র এবং স্ট্রাইক ড্রোন ব্যবহার করে তেল আবিবের একটি সামরিক লক্ষ্যবস্তুতেও অভিযান পরিচালনা করা হয়েছে বলেও জানিয়েছে তারা।
এদিকে হিজবুল্লাহর হামলার মধ্যে ইসরায়েলি সামরিক বাহিনী তেল আবিবের শহরতলি সহ মধ্য ও উত্তরাঞ্চলে বিমান হামলার সাইরেন বাজানোর খবর দিয়েছে। সামরিক বাহিনী বলেছে তারা উত্তর ইসরায়েলকে লক্ষ্য করে ছোড়া বেশ কয়েকটি ক্ষেপণাস্ত্র আটকে দিয়েছে। লেবানন থেকে 250টি ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করা হয়েছে বলেও জানিয়েছে তারা। পরে ইসরায়েলি সেনাবাহিনীর রেডিও জানায় লেবানন থেকে 340টি ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করা হয়েছে। এই হামলায় অন্তত 11 জন আহত হয়েছেন, যার মধ্যে একজন মাঝারি থেকে গুরুতর অবস্থায় রয়েছেন বলে চিকিৎসা সংস্থাগুলো জানিয়েছে। ডেস্ক রিপোর্ট, ভোরের পাতা। এবার বিনোদনের সংবাদ। গরিব ধনীর ভেদাভেদ পরিবর্তন করতে আসছে ফারদিন মুস্তাফিজের পরিচালনায় চাষা জামাই কোটিপতি। বিস্তারিত থাকছে ফরাদ হোসেনের প্রতিবেদনে। ধনী গরিবের ভেদাভেদ পরিবর্তন করতে আসছে ফারদিন মুস্তাফিজের পরিচালনায় নাটক চাষা জামাই কোটিপতি। এটি রচনা করেছেন লেখক হৃদয় জাহান এবং প্রযোজনা করেছেন মোহাম্মদ মনসুর আলী। এদিকে পরিচালক ফারদিন মুস্তাফিজ বলেন, গরিবের প্রতি ধনীর যে প্রতিহিংসা সেটি দূর করতে খুব শীঘ্রই দর্শকরা দেখতে পাবে চাষা জামাই কোটিপতি। এতে অভিনয় করেছেন জনপ্রিয় খলনায়িকা রিনা খান, যাকে বড়লোক শাশুড়ি চরিত্রে দেখা যাবে। এছাড়াও রয়েছেন জিদান সরকার, সাগর ঋণ সহ অনেকে। আজকে আমরা শুটিং করছি মিরপুর পল্লবীতে চাষা জামাই কোটিপতি। নাটকটি রচনা করছেন হৃদয় জাহান, পরিচালনা করছি আমি ফারদিন মুস্তাফিজ। নাটকটিতে অভিনয় করছেন রিনা খান, জিদান সরকার, সাগর ঋণ সহ আরও অনেকেই। নাটকটিতে মূলত একটি সামাজিক গল্প এবং এই গল্পের মধ্যে দুজন জামাই আছেন, যে দুজন জামাইয়ের মধ্যে যে বৈষম্যতা, ধনী গরিবের মধ্যে যে বৈষম্যতা, সেটাই মূলত আমরা এখানে ফুটিয়ে তোলার চেষ্টা করেছি। নাটকটি আমরা এপি প্রোডাকশনের ব্যানারে হয়তো করব। এটির প্রযোজনে আছেন মনসুর আলী ভাই। তো আমরা খুব সুন্দর একটি নাটকে কাজ করছি। ইনশাল্লাহ দর্শক দেখলে বুঝতে পারবে আমাদের নাটকটি অনেক ভালো হবে আশা করছি। এটা কোথায় মুক্তি পাচ্ছে? আমরা এটি আমাদের বাতিঘর ইউটিউব চ্যানেলে আমরা দিব, অথবা এপি প্রোডাকশনের চ্যানেলে আমরা এটা রিলিজ করব হয়তো। বর্তমানে কি কি কাজ নিয়ে ব্যস্ততা রয়েছে? বর্তমানে আমার গতকাল বৌমা গেল বৈশাখীতে, এরপরে এই সপ্তাহে মেবি যাবে আপনার গার্লফ্রেন্ডের পড়া, তারপরে আছে গরিবের সুন্দরী বউ। এই সপ্তাহে এটাই করছি। সামনের মাসে হয়তো আরও কিছু ভালো কাজ নিয়ে আমরা করব, প্ল্যানিং আছে আর কি। সিনেমাতে আসলে এখন ওইভাবে প্ল্যান নাই, তবে ওটিটিতে কাজ করার প্ল্যান আছে ইন ফিউচারে। ভালো গল্প নিয়ে যদি কাজ করতে পারি ইনশাল্লাহ চিন্তা ভাবনা করছি। অন্যদিকে ঢালিউডের জনপ্রিয় খলনায়িকা রিনা খান বলেন, নাটকে জামাইয়ের কোটিপতি শাশুড়ি আমি, তবে আমার জামাই হবে ফকির গরিব। সবাই বলে আমি এই চরিত্রটি সবচেয়ে ভালো করি, তবে আর্টিস্ট যে সব চরিত্রে অভিনয় করতে পারে সেটা আমি প্রমাণ করে দিয়েছি। হোক সেটা ভালো বা ঝগড়াটে, সবটাই আমার পক্ষে করা সম্ভব। মানে কোটিপতির জামাই মানেই তো আমি শাশুড়ি, আর আমার জামাই হবে সে ফকির গরিবস, আর আমি বড়লোক শাশুড়ি। তবে সবাই বলে যে আমি নাকি এই চরিত্রটাই বেশি ভালো করি, এইভাবে মানে রাগান্বিত এটাই। তো যাই হোক, আর্টিস্ট মানেই আর্টিস্ট, সে সব চরিত্রে অভিনয় করতে পারে, সেটা আমি প্রমাণ করে দিয়েছি। যে হোক সফট, হোক মানে ঝগড়াটা, সবটাই আমাদের পক্ষে করা সম্ভব। এদিকে বড়লোকের জামাই হিসেবে দেখতে পাওয়া যাবে জিদান সরকারকে। তিনি বলেন, আমি যে চরিত্রটি করছি সেটি বড়লোকের জামাই এবং সবসময় বড়লোকের জামাই চরিত্রে অভিনয় করে আসছি। এখন একটি ভালো গল্পে কাজ করছি, দর্শকদের ভালো লাগবে। আমি যে চরিত্রটি করছি অলওয়েজ বড়লোক মানে জামাই, এটা আসলে ম্যাক্সিমাম গল্পেই আমার মানে জামাই লেভেলের যতগুলো গল্প হয়েছে ম্যাক্সিমামগুলোতেই মনে হয়েছে যে আমি বড়লোক, খুব মানে গরিব খুব কম হয়েছে। তো তারা সব সময় বড়লোক চিন্তা করে আমাকে। এটা ভালো গল্পে কাজ করছে, আর বাকিটা যা সবটা বলতে চাই না, কারণ দর্শক তো দেখতে হবে। অপরদিকে জামাই সাগর ঋণ বলেন, চাষা জামাই চরিত্রে অভিনয় করছি। হৃদয় জাহান ভাইয়ের বেশিরভাগ গল্পে আমি থাকি। এই গল্পে শাশুড়িকে অনেক ভালো লাগে, কিন্তু আমার উপর খুব বেশি অত্যাচার করে। নাটকটি দেখলে বুঝতে পারবেন। গল্পটা লিখেছেন হৃদয় জাহান ভাই, উনি আমার বড় ভাই, আর ওনার বেশিরভাগ গল্পে আমার ক্যারেক্টারটা থাকেই বরাবরই। গল্পে শাশুড়িকে তো ভালোই লাগে, খারাপ লাগে না, কিন্তু উনি যে আমার উপর অত্যাচারটা করে এটা ভিডিওটা দেখলে বুঝতে পারবেন। এই নাটকটা অবশ্যই দেখবেন এবং নাটকটা অচিরেই রিলিজ হবে ইউটিউব চ্যানেলে। পরিচালক ফারদিন মুস্তাফিজ বলেন, নাটকটি খুব শীঘ্রই বাতিঘর প্রেজেন্সের ব্যানারে দেখতে পাবেন।
দর্শকদের উদ্দেশ্যে বলতে চাই, চাষা জামাই কোটিপতি একটি সামাজিক গল্প। নাটকটি আপনারা সবাই দেখবেন। কাজের কথা জানতে চাইলে পরিচালক বলেন, বেশ কয়েকটি নাটকের কাজ করছি। বর্তমানে বৈশাখীতে বৌমা চলছে, সামনে আরো পরিকল্পনা রয়েছে। তবে আশা আছে ভালো গল্প নিয়ে ওটিটিতে কাজ করার। আমার জন্য সবাই দোয়া করবে। এবার খেলাধুলার সংবাদ। আফগানিস্তানের বিপক্ষে শারজাতে দ্বিতীয় ওয়ানডেতে চোটে পড়েছিলেন নাজমুল হোসেন শান্ত, যে কারণে সিরিজ নির্ধারণী ম্যাচে খেলতে পারেননি টাইগার অধিনায়ক। ছিটকে গেছেন ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে চলমান টেস্ট সিরিজ থেকেও। এবার ওয়ানডে সিরিজে খেলা নিয়েও অনিশ্চয়তা তৈরি হয়েছে। আফগানদের বিপক্ষে দ্বিতীয় ম্যাচে শর্ট কাভারে ফিল্ডিং করতে গিয়ে কুচকিতে ব্যথা পেয়ে মাঠ ছেড়েছিলেন শান্ত। পরে সেদিন মাঠে বাকিটা সময় অধিনায়কত্ব করেন মেহেদী হাসান মিরাজ। শেষ ম্যাচের আগে জানা যায় তার ছিটকে পড়ার বিষয়টি। এবার শঙ্কা জেগেছে ক্যারিবিয়ানদের বিপক্ষে ওয়ানডে সিরিজ খেলা নিয়েও। কুচকির সেই চোট এখনো সেরে ওঠেনি শান্তর। সংবাদ শেষ করার আগে শিরোনামগুলো আরেকবার। বাংলাদেশ শ্রম আইন সংস্কারে প্রতিশ্রুতিবদ্ধ বললেন প্রধান উপদেষ্টা। সরকারের সঙ্গে বিএনপির কোনো মতপার্থক্য নেই জানালেন তারেক রহমান। পুলিশের কেউ চাঁদাবাজি করলে তার রক্ষা নেই বললেন ডিএমপি কমিশনার। ঢাকায় আপাতত চলবে ব্যাটারি চালিত রিকশা, হাইকোর্টের আদেশ স্থগিত। এবং সংঘর্ষে না জড়িয়ে শিক্ষার্থীদের শান্ত থাকার আহ্বান সরকারের। এই ছিল আজকের ভোরের পাতা প্রাইম নিউজ। সারা দেশের সর্বশেষ আপডেট পেতে চোখ রাখুন ভোরের পাতায়। ধন্যবাদ।